নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে বরাবরের মতো হোমিও স্টাডিজের এই সন্ধ্যা আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্যান্সার ম্যানেজমেন্টে হোমিওপ্যাথির বেসিক ফাউন্ডেশন ক্লাসে দেখব কিভাবে আমরা অ্যাডভান্সড অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যান্ড বিগিনিং ক্যান্সার কেসেস আমরা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক স্কিমাতে আমরা ম্যানেজ করব। বরাবরের মতোই আমি বলে এসেছি যে আমাদের যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যে ফাউন্ডেশনের যে ব্যাপারগুলো সেগুলো আমি রেখেছি। তো ন্যাচারালি ক্যান্সার যে কেসগুলো আমরা রিসিভ করব ক্লিনিকে, সেগুলো আমরা এই স্টেজ ডি পাবো বরাবরই আর কি। লাস্ট স্টেজ অফ মায়োজমেটিক এভলিউশন, অর্থাৎ আমরা এন্ড প্রোডাক্ট অফ এ ডিজিজ পাচ্ছি। তো সেটাই আমি আগে বলেছিলাম যে এরা সাধারণত গ্রুপ ডির অধীন হবে, তারা ক্রিটিক্যাল হেলথ নিয়ে আসবে, তাদের প্যাথোলজি থাকবে, গ্রোস প্যাথোলজি থাকবে, এবং এই সমস্ত স্টেজে ভেরি হাই ডাইনামিক মেডিসিন স্কোপটা খুবই লিমিটেড। হ্যাঁ, থিওরিটিক্যালি অনেকে অনেক কথা আপনাদেরকে বলবে, কিন্তু আসলে হোমিওপ্যাথি এত থিওরিটিক্যাল না, হোমিওপ্যাথিতে প্রচুর এক্সপিরিয়েন্সের দরকার হয়। তো লাস্ট স্টেজ অফ ক্যান্সারে কিন্তু আমরা যে মায়োজমেটিক যে এভলিউশন, এখানে কিন্তু আমাদের অনেকটা ফায়ার সার্ভিসের মতো আগুন নিভানোটাই জরুরি। এখানে কোনো মানে আপনার অন্য কোনো প্রায়োরিটি থাকে না আসলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্যান্সারের যে কেসগুলো আমরা পাই সেখানে অ্যালায়েড একটা ট্রিটমেন্টের অধীনেই আমরা পাই, সেখানে এককভাবে কোনো প্যাথি আসলে কিছু করতে পারে না, কারণ ব্যাপারটা এতই গুরুতর আর কি। তো সেটাই আমি যে বরাবরই দেখিয়ে আসছি যে কেস টাইপস ইন হোমিওপ্যাথি আমাদের সবসময় এগুলো বুঝতে হবে। পুরনো যে ওয়েতে আমরা ডিল করতাম সেগুলো ডিল করার চাইতে আমাদের এইভাবে স্ট্রাকচার ওয়েতে ডিল করলে ব্যাপারগুলো অনেকটাই বোধগম্য হবে। সো ইনকিউরেবল মিক্সড কেসেস অধীনে হবে টাইপ 4, which are the cancer cases. তো আমি বরাবরই আপনাদেরকে বলে আসছি, আশা করছি আপনারা ইউটিউবে অথবা হোমিও স্টাডিজের ওয়েবসাইটে আমার বাকি লেকচারগুলো দেখেছেন বা দেখছেন। এই এই ক্লাসটা সেটারই ধারাবাহিকতা, অর্থাৎ এখানে অনেক কিছু বলবো যেগুলো আগের লেকচারের কমপ্লিমেন্টারি অর এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, আমি প্রথম দিকে বলেছিলাম যে আপনাদেরকে সব ধরনের কেসই দেখাবো। আমি ডিফিকাল্ট টু কিওর কেসেস এর অধীনে বেশ কয়েকটা ফ্যাকাল্টির কেস দেখিয়েছি, নিউরোলজিক্যাল কেস, stuck case with drug resistance tuberculosis, and also very classical Hahnemannian schema, Keynesian schema আমি দেখিয়েছি, and systematic disorders, etc. etc. তো সেটেল কেস আমি এখনো ধরিনি। আজকে যেটা আমরা ধরবো ফার্স্ট যে ইনস্টলমেন্ট অফ দি সিরিজ ক্যান্সার ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে টাইপ 4 ইনকিউরেবল কেসেস। তো এটার অধীনে একটা টাইপ হচ্ছে ক্যান্সার কেসেস গুলো, এবং আমি এখানে এই যে রেড এগুলো হাইলাইট করেছি, এগুলো পূর্ববর্তী স্লাইড থেকেই নেওয়া, যে প্যালিয়েটিভ কেয়ারে আমি গুরুত্ব দিচ্ছি। আমি বলছি যে ডোমিনেটেড বাই প্যাথোলজি হবে, ভাইটালিটি শ্যাল বি ভেরি পোর, স্কোপ অফ কিওর ইজ নীল। আমি কিন্তু এখানে বলছি না যে আপনি কিওর করে ফেলবেন, এটা এটা অভিজ্ঞতার আলোকেই বলছি। থেরাপিউটিক স্ট্র্যাটেজি প্যাথোলজিক্যাল টোটালিটি নিতে হবে, অর্গান বেস সাপোর্ট নিতে হবে, ডিটক্স পাথওয়ে যেগুলো ইনঅ্যাক্টিভ আছে সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে। এটা মাল্টি ফ্যাসেটেড মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ, ওয়েদার ইউ ডু হোমিওপ্যাথি or modern medicine, you have to do this. তো আমাদের গোল হবে প্যালিয়েশন, স্লো ডিটোরিয়েশন অ্যান্ড কমফোর্ট গিভিং। সেগুলি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে হোমিওপ্যাথি এক্সেলেন্ট একটা অ্যাডজাংক্ট লাইক এনি আদার অ্যালাইড সার্ভিসেস, অ্যালাইড ট্রিটমেন্ট মোডালিটিস ইট ক্যান বি। ইনকিউরেবল কেসেসে আমি যেগুলো বলেছি টাইপ 4-এ, এই যে দেখেন একটা এন্ড স্টেজ অফ ক্যান্সার, সেগুলো আমি আজকে আরো এক্সপ্যান্ড করব। আমি এগুলো স্লাইডে বেশি সময় নেব না। দিস ইজ জাস্ট a recap, etiology, disease history, in the family and own disease history, spiritual, mental, emotional symptom, generals with location, sensation, modalities and concomitants are important. Characteristics, keynotes, আমি PQRS দিয়ে কেস সলভ করে দেখিয়েছি, মায়াজোমা নিয়েছি। সো প্রত্যেকটাই আমি টাচ করেছি বিগত 8টা সেশনে, 7টা সেশনে। আমি দেখিয়েছি যে ইমোশনাল প্লেন কিভাবে গুরুত্ব পায়, এখানে কোন ক্রাইটেরিয়াগুলো প্রায়োরিটাইজ হয়, মেন্টাল প্লেন, ফিজিক্যাল প্লেন কোনটার কি গুরুত্ব আমি দেখিয়েছি। সেই হায়ারার্কিগুলো দেখিয়েছি। জাস্ট রিকাপ, আপনারা আমার পুরনো লেকচারগুলো দেখে নেবেন, এটা সবসময় কাজে দেবে, প্রতিদিন কাজে দেবে, আমি নিজে কাজে লাগাই।
তো সেখানে সুপার গ্রেট সিমটম বলেছি যে ইনার কোর স্পিরিচুয়ালিটি, একজন মানুষ আদতেই কেমন, সে সিম্প্যাথেটিক কিনা, বেনেভোলেন্ট কিনা, ইডিওটিক কিনা, যেমন ব্যারাইটা গ্রুপ ইনহেরেন্টলি ইডিওটিক। সো সেই ধরনের সিমটম গুলো ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্ট্রং ডিলিউশন থাকতে পারে, হ্যালুসিনেশন থাকতে পারে, হ্যাঁ, লাইক হায়োসায়ামাস গ্রুপ, সোলানেসি ফ্যামিলিজ, হ্যাঁ, পূজা গ্রুপ, যে সেগুলো আমরা গুরুত্ব দিব, এগুলো হাইয়েস্ট গ্রেড সিমটম। হায়ার গ্রেড সিমটম আমি বলেছি যে মেন্টাল ইমোশনাল প্লেনের যেগুলো এলিমেন্টস ফ্রম, এবং সেখানে আর বাকি যেগুলো অ্যাঙ্গার, অ্যাঙ্গুইশ, অ্যাফেকশনেট, এইপ্যাথি, হ্যাঁ, এলিমেন্টস ফ্রম, এগুলো হাই গ্রেড সিমটম। এরপর আমি বলেছিলাম মিডিয়াম গ্রেড সিমটম, সেগুলোর মধ্যে ফিজিক্যাল জেনারেলসের যথেষ্ট গুরুত্ব আছে, উইমেন পেশেন্টের তাদের মেনস্ট্রুয়েশন সাইকেল, স্লিপ সাইকেল, and all other symptoms in generalities chapter in Kent repertory except for the disease section. আর দেখুন লাস্ট যেটা বলেছি সবচেয়ে লিস্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিমটম অফ দি ডিজিজ, কমন সিমটম, সিমটম অফ দি ডিজিজ, সেন্সেশন, মোডালিটিস, পার্টিকুলার সিমটম, যেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়, মানুষ সব ব্যয় করে, এগুলো তো হোমিওপ্যাথিতে গুরুত্ব সবচেয়ে কম, হ্যাঁ, অ্যাডভান্স কেসগুলোতে। এবং দেখুন আজকে আমাদের এই ফোকাসটা হবে সিমটম অফ দি ডিজিজ, কারণ আমরা ক্যান্সার কেসে এটাই পাবো, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সিমটমগুলি অবশিষ্ট থাকে। তার বাকি যেগুলো ফিজিক্যাল জেনারেলস, বাকি যেগুলো ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, এগুলো খুব কমই আমরা গ্রেড 3, গ্রেড 4 ক্যান্সার কেসে আমরা পাবো, খুব কমই পাবো। অধিকাংশ কেসেই পাবো শুধুমাত্র এন্ড প্রোডাক্ট অফ দি ডিজিজ। এর একটা পিরামিড হায়ারার্কি দেখিয়েছি, কিভাবে কেস তৈরি করতে হয়, কি কি নিতে হয়, সেগুলো নিয়ে প্রথম দুটো লেকচারে আলোচনা হয়েছে, আপনারা দেখবেন। কিভাবে কেস সলভ করতে হয় সেগুলো আলোচনা করেছি পরবর্তী দুটো আরো ক্লাসে, সেগুলো আপনারা দেখবেন। সো অবজারভেশন ডিউরিং কনসালটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের পাস্ট হিস্ট্রি অ্যান্ড ডিজিজ হিস্ট্রি আর ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি অনেকগুলো পথ দিয়ে কেসগুলো আমরা সলভ করতে পারবো, whether it's a modalities, the PQRS, characteristic keynotes, miasmatic, and etc. etc. আমি এগুলো ভিত্তিতে এই কনসেপ্ট গুলো দিয়ে আমি কেস সলভ করে দেখিয়েছি। আজকে স্লাইড নাম্বার 36 থেকে, তাহলে ক্যান্সার আসলে ব্যাপারটা কি হচ্ছে গোটা পৃথিবীতে, এই যে সন্ত্রাস ত্রাস, মানুষ একদম গলদঘর্ম হয়ে যাচ্ছে, মডার্ন মেডিসিন। আপনি যদি অনকোলজি ডিপার্টমেন্টের সাথে যুক্ত থাকেন, আপনি দেখবেন যে কি পরিমাণ পেইন, অনেক সার্জন যারা, তাদের যে স্ট্রেস, মানুষের এই যে দুঃখ দুর্দশা দেখতে দেখতে, ভেরি পুয়ার প্রগনোসিস। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এটাই আমি একটা ক্যারিকেচার দিয়ে দেখিয়েছি। আসলে আমাদের যে বডির যে ফিজিক্যাল প্লেন, সেটা যে এভলিউশন হয় জেনারেশন টু জেনারেশন, সেখানে জেনেটিক যে মেটেরিয়াল ইনফরমেশন, সেটা আসলে একটা সিডি রমের মতো না, এটা আপনার রেকর্ড হয় এবং এটা ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং এটা ট্রান্সমিট হয়। তাহলে আমরা দেখেছি যে একটা সিডি রম যখন কপি করা হয়, অনেক সময় সিডি রম কপি করলেও এক্স্যাক্টলি কিন্তু কপি হয় না, সেখানে বাইনারি ডেটা কিন্তু কিছু মিসিং থাকে। তো সেই জেনেটিক ফ্যাক্টর বা অ্যানোমালি কিন্তু ওয়ান অফ দি কজেস অফ ক্যান্সার। ক্যান্সার কোনো একটা কারণে হয় না, কিন্তু ওয়ান অফ দি কজেস অফ মিসইন্টারপ্রিটেশন অর এরর ইন কপিং জেনেটিক মেটেরিয়াল, জেনেটিক ইনফরমেশন। আমাদের ডিএনএ যে স্ট্র্যান্ড, যেটা মিলিয়ন্স অফ বায়োলজিক্যাল ডেটা সে ক্যারি করে, ফিজিক্যাল ডোমেইন অ্যান্ড ডাইনামিক প্লেনেও অ্যাজ ওয়েল, সেগুলোই কিন্তু সেখানে যখন মিস ট্রান্সমিশন হয় আমাদের সেলুলার স্ট্রাকচারে, সেখান থেকে কিন্তু এগুলো হচ্ছে। তো বহু থিওরি দেওয়া আছে। ওয়ান অফ দি থিওরিজ ইজ দি ফরমেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ডেভেলপ করে, তো ডিএনএ রিপেয়ার প্রসেসটা বাধাগ্রস্ত হয়, ওয়েদার ল্যাক অফ ডায়েট, ল্যাক অফ এক্সারসাইজ, ভেরি হার্মফুল, মানুষের যে স্বভাব, মদ্যপান, ধূমপান, সারাক্ষণ নানা রকম ব্যাড বিহেভিয়ার, যে কোনো কারণেই হোক, এই যে ডিএনএ, এই যে দেখছেন যে ডাবল স্ট্র্যান্ড, ডাবল হিলিক্স, এই ইনফরমেশন গুলো এর মধ্যে প্রতিদিনই যে সেলুলার লেভেলে যে কপি হচ্ছে, প্রতি মাসে যে ভাঙছে আবার নতুন করে গড়ছে, যে সেলগুলো ক্রিয়েট হচ্ছে, এই প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত হয়, হ্যাঁ, বিকজ অফ দি লাইফস্টাইল। তো এটাকেই বলা হচ্ছে যে এপিজেনেটিক্স, অর্থাৎ আমাদের জেনেটিক্স ইনফরমেশন নিয়ে আসলেই যে একটা পেশেন্টের ক্যান্সার হবে, নট নেসেসারিলি। আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই অনেক সময়, যেটা হেল্প করে, বাট নট নেসেসারিলি। হয়তো ফ্যামিলি
অনেকেরই ক্যান্সার আছে, কিন্তু আউট অফ 5 চিলড্রেন মেবি 1 উইল হ্যাভ দ্যাট, হ্যাঁ, বিকজ আদার উইল নট হ্যাভ দ্যাট। এখন যার হয়েছে দেখা যাবে যে তার ক্ষেত্রে হয়তো তার লাইফস্টাইলে হয়তো অনেক প্রবলেম ছিল, হ্যাঁ, এপিজেনেটিক্স। তো এপিজেনেটিক্স ইজ দি স্টাডি অফ হাউ আওয়ার বিহেভিয়ার and environment can cause changes that affect the way our genes actually work. তো আমি এখানে একটা সামারি টেবিল তৈরি করেছি, আমি প্রচুর খেটেছি, আপনারা এটা ইয়ে করতে পারেন, স্ন্যাপশট নিতে পারেন যদি নিতে চান, আমি ব্লো আপ করে নিচ্ছি। কি কি কারণে আসলে ক্যান্সার হয়, এটার একটা ভেরি হাই লেভেল সামারি। এটা কিন্তু আপনারা এক্সেলেন্ট কনসলিডেটেড ইনফরমেশন হিয়ার। তো এটাই বলেছি যে জেনেটিক অ্যান্ড হেরিডিটরি ফ্যাক্টর তো রয়েছেই, specific cause and risk factor, example of cancer type, mechanism of carcinogenesis, and evidence, what type of evidence we have got up to now. তো এখানে দেখাচ্ছি যে জেনেটিক অ্যান্ড হেরিডিটরি যে ফ্যাক্টর গুলো, সেগুলো তো আপনারা জানেন যারা ক্যান্সার ম্যানেজ করেন, BRCA1, BRCA2, TP53, এর অনেকগুলো BRC গ্রুপের যে জেনেটিক মিউটেশন, ব্যাড ভেরিয়েন্ট অফ ব্রেস্ট ক্যান্সারে কিন্তু আমরা এই মার্কার গুলো করি। বিআরসি এর যে জেনেটিক প্রোফাইল, এটা বাংলাদেশেও হয়, আপনারা এটা কিন্তু করতে পারেন। সেটাই বলছে যে ব্রেস্ট, ওভেরিয়ান, কোলোরেক্টাল এবং এই যে ধরনের যে ক্যান্সার গুলো হয়, সেগুলো আসলে ডিফেক্টিভ রিপেয়ার অ্যান্ড টিউমার সাপ্রেশন যে প্রসেস, সেটা লস থেকে এগুলো হয়। এবং সায়েন্টিফিক এভিডেন্স ইজ ভেরি স্ট্রং যে এই জেনেটিক অ্যানোমালি থেকে এটা হচ্ছে। দেখেন এখানে আরেকটা বলছে ফ্যামিলি ক্যান্সার সিনড্রোম, একটু আগে যেটা বললাম যে ফ্যামিলিতে থাকলে আপনারা আমি জানি না, এখন তো ঘরে ঘরে ক্যান্সার, যে সমস্ত ফ্যামিলি যারা অ্যাফেক্টেড, ইট ইজ এ ভেরি ইমোশনাল ওভারলোড। ফিনান্সিয়াল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল, ভেরি মাচ ওভারলোড। যে সমস্ত ফ্যামিলিতে ক্যান্সার সার্ভাইভার, এটা আপনারা দেখবেন যে কি পরিমাণ ফ্যামিলিগুলো জমি ভিটে পর্যন্ত বিক্রি করে দিয়েও নিস্তার পায় না। লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ারাল ফ্যাক্টরস, তো এর মধ্যে যে টোবাকো, ধূমপান পড়ে গেল, এক্সেসিভ অ্যালকোহল, হ্যাঁ, বিজ্ঞানীরা বলছে অ্যালকোহল ব্রেইন সেলগুলোকে অনেক সময় করে ফেলে, নষ্ট করে ফেলে। আনহেলদি ডায়েট, সারাক্ষণ ভাজা পোড়া খাচ্ছে, হ্যাঁ, সারাক্ষণ সুগারি ফুড খাচ্ছে, সেটাও কিন্তু একটা এক্সাসারবেটিং ফ্যাক্টর, বিজ্ঞানীরা এটা কনফার্মেটিভ বলছেন। কোলোরেক্টাল, যারা সবসময় রেড মিট খাচ্ছে, হ্যাঁ, যত রকম কোলোরেক্টাল ক্যান্সার দেখা যাচ্ছে সেগুলোতে কিন্তু অনেকটাই এগুলোর ভূমিকা আছে। ওবেসিটি অ্যান্ড ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অলসো আইডেন্টিফাই। এগুলো থেকে দেখা যাচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, এস্ট্রোজেন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এটসেট্রা এটসেট্রা, ক্রনিক ইনফ্লামেশন, তারপরে মাইক্রোবায়োম ডিসবায়োসিস তৈরি হচ্ছে বিকজ অফ আনহেলদি ফুড। থার্ড পয়েন্ট, ইটস এ ইনফেকশন পাথওয়ে, ইনফেক্টিভ এজেন্টস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি ভাইরাস, এটা আমি রিসেন্টলি দুটো উইমেন পেশেন্ট পেয়েছি, এটা ইউকে পেশেন্ট, লন্ডন পেশেন্ট, তাদের কিন্তু এই যে এইচপিভি, ওয়ান অফ দেম গট সার্ভিক্স অ্যাকচুয়ালি রিমুভড, ভেরি পেইনফুল। এগুলো কিচ্ছু করার নেই আনফর্চুনেটলি। তো এগুলো কিন্তু রিয়েল ঘটনা। আপনারা যদি এরকম অনকোলজির সাথে যুক্ত হন, আপনারা দেখবেন যে এটা ডে ইন ডে আউট থাউজেন্ডস অফ পিপল আর সাফারিং ওয়ার্ল্ড ওয়াইড। Epstein-Barr virus is a very virulent type, HBV, HCV, হেপাটাইটিস ভাইরাস, এটা তো আপনারা জানেন, HIV এটাও জানেন। H. pylori, স্টমাক ক্যান্সারের বা স্টমাক আলসার প্রথমে দেখা দেয়, কিন্তু স্টমাক ক্যান্সারের জন্য অনেকাংশে দায়ী, হ্যাঁ, বিরাট একটা পার্সেন্টেজ। তো আমরা গ্যাসের বড়ি পেশেন্ট খেয়ে যাচ্ছে দোকান থেকে কিনে, হ্যাঁ, গর্ডের জন্য, কিন্তু আসলে ওয়ারাস অ্যাকচুয়ালি H. pylori ভাইরাস অ্যাটাক হয়েছে। একটা এস্টিমেশনে দেখা গেছে আমাদের সাবকন্টিনেন্টে অলমোস্ট 90% পপুলেশন দে আর ওয়ান ওয়ে অ্যানাদার H. pylori ভাইরাসে আক্রান্ত। ইটস এ ভেরি রিয়েল থিং। যার হয়েছে সে সেই ব্যাপারটা বুঝবে, এবং টেস্ট করলে এগুলো ধরা পড়ে যে আসলে ব্যাপারগুলো কি হচ্ছে। এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল, যেমন যারা এক্স রে রুমে কাজ করে, যারা এয়ারপোর্টে যারা স্ক্যানিং ইয়েতে কাজ করে, রেডিওলজি, তাদের দেখা যায় এরকম। অ্যাস্ট্রোনটদের মধ্যে দেখা যায় ইউভি রেডিয়েশন, বেশ কিছু কান্ট্রিতে যারা সারাক্ষণ সানবেদিং করছে তাদের এরকম হতো। অ্যাসবেস্টস ইজ ওয়ান অফ দি মেজর কজেস অফ লাং ক্যান্সার, মেসোথেলিওমা ইন দি ইউকে।
আপনারা অবাক হবেন শুনে যে এখনো গভর্নমেন্ট ব্যান করার প্রায় 30 বছর পরেও এখনো অ্যাসবেস্টস রিলেটেড ক্যান্সার, মেসোথেলিয়াম লাং ক্যান্সার ধরা পড়ছে ইউকেতে। I think per year few thousand people die of this cancer still now. তো অ্যাসবেস্টস ব্যান্ড হয়ে গেছে 1992 তে ইউকে। অ্যাসবেস্টস এক ধরনের ফাইব্রাস মেটেরিয়াল, তারা হিট বিল্ডিং তৈরি করার জন্য তারা ব্যবহার করতো হিট প্রোটেকশনের জন্য। কিন্তু পরে দেখা গেল সেটা হচ্ছে মেইনলি বিল্ডিং এর ধুলোবালির সাথে সাথে এটা মুখে নাকে যাচ্ছে আস্তে আস্তে, যারা বসবাস করছে তাদের ক্যান্সার তৈরি হচ্ছে, মানুষ জানতোই না। এই সেদিন 20 বছর আগেও এরকম একটা উন্নত দেশে সেখানে কিন্তু বিশাল পরিমাণে একটা কিন্তু হেলথ হ্যাজার্ড, বাড়ি কিনতে গেলে বা ভাড়া নিতে গেলে এই সার্টিফিকেট লাগে, হ্যাঁ, কারণ মানুষ মারা যাচ্ছে। এগুলো এগুলো সত্য ঘটনা। তো ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল এগুলো আর কি বলবো, প্লাস্টিক তো সবাই আপনারা জানেন যে প্রোস্টেট ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার ওয়ান অফ দি জিনোএস্ট্রোজেন। প্লাস্টিক ওয়ার্ল্ড ওয়াইড সবাই প্লাস্টিক ব্যবহার করছে, প্লাস্টিক খাবার, wrapping, drinking, everything. Plastic is a massive endocrine disruptor. অনেকে জানেই না, হ্যাঁ, এমনকি আপনার এই যে রান্নাবাড়িতে যেগুলো পিভিসি ব্যবহার করা হয়, সো কল্ড নন স্টিক, সেটা থেকে একটা লার্জ পোর্শন অফ ক্যান্সার কিন্তু ডেভেলপ করছে। এটাকে বলে আপনার ফরএভার কেমিক্যালস। আপনারা গুগল করলে সব পেয়ে যাবেন। এই সব কিছুই কিন্তু দায়ী মডার্ন লিভিং এর, যেগুলো আমরা মানে গভর্নমেন্ট থেকে তো অবশ্যই পারমিশন দেওয়া হয় এই ধরনের প্রোডাক্টে। আমাদের মতো উন্নয়নশীল দেশে তারা তো এগুলো আরো কন্ট্রোল করে না। লিকোমিয়ার একটা বিরাট পার্সেন্টেজ ইন স্কিন ক্যান্সার is actually directly linked with the this chemical exposure. Hormonal and metabolic factors, prolonged estrogen exposure, contraceptive pill, এটা তো ওয়েস্টার্ন পপুলেশনের 99% women they take regularly. Chronic inflammation and immune dysfunction, autoimmune disease, ulcerative colitis, chronic infections, এগুলো আপনারা জানেন কোলোরেক্টাল ক্যান্সার তৈরি করতে পারে অটোইমিউন আলসারেটিভ কোলাইটিস থেকে। এছাড়া আমরা র্যান্ডম মিউটেশন অ্যান্ড এজ রিলেটেড যে মিউটেশন সেটা তো আছেই, যেটা বয়সের সাথে সাথে একটা আসবে, সেটা তো আমরা সবাই জানি। তো আমরা সম্যক একটা ধারণা পেলাম। ইট ইস এ ভেরি ইউজফুল সামারি চার্ট আই ক্রিয়েটেড। I spent awful lot of time preparation of this lecture. নাও আমরা এটা দেখে নিই যে ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সারের টপ 20। আমি সবগুলো আলোচনা করব না, আমি হেডলাইন গুলো আপনাদের দেখাবো যে কি পরিমাণ একটা অনস্লট চলছে পৃথিবী জুড়ে। টপ 20 ক্যান্সার ইন দি ওয়ার্ল্ড। তো নাম্বার 1 র্যাঙ্কে রইল আপনার লাং ক্যান্সার। তো 2022 সালের হিসাব মতে 24,80,000 মানুষ ডায়াগনোজড এসে আক্রান্ত এক বছরে, হ্যাঁ। অ্যান্ড সর্বমোট ওই বছরেই তারা দেখেছে, তার আগের বছরে তো মানুষ আবিষ্কার হয়েছে, তাই না, ডায়াগনোসিস হয়েছে, মানে মোর দ্যান 50 লাখ ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কিন্তু এই লাং ক্যান্সার আক্রান্ত হয়। এবং গ্লোবাল কস্ট তারা দেখাচ্ছে 2020 থেকে 2050-এর মধ্যে 3.9 ট্রিলিয়ন ইউএস ডলার ব্যয় করা হবে। তাহলে আমরা একটা অঙ্ক করে নেই, 10 লাখে 1 মিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। সেটাকে আপনি টাকা টু ইউএস ডলারে কনভার্ট করে দেখেন যে পৃথিবীর মানে উন্নত বিশ্বের যে অর্থ, বিশেষত এই সমস্ত উন্নত বিশ্বে তাদের একটা সিংহভাগ অর্থ কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টে, ইয়ে, এবং তার প্রগনোসিসও ভেরি পুয়ার। এটা আপনার একটু পরেই দেখবেন যে ডায়াগনোসিস মেথডটা কি। সিটি অ্যান্ড পেট সিটি করা হয়, বায়োপসি করা হয়, মলিকুলার টেস্টিং অ্যাভেলেবল। আচ্ছা, মেজর কজ অ্যান্ড রিস্ক অবশ্যই স্মোকিং, আমরা তো এটা জানি। প্রগনোস্টিক মার্কার, যদি এটা স্টেজ 1 হয়, স্টেজ 1-এ তো খুব কমই লাকি, অনেক আস্তে আস্তে দেরি হয়ে যায়। যদি এরকম স্টেজ 1-এ হয় ধরা পড়ে, তাহলে 90% চান্স যে তার সে ভালো হয়ে যাবে। কিন্তু এটাকে যখন গড় করা হবে স্টেজ 2, 3, 4, তখন দেখা যাচ্ছে যে ওভারঅল অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড রেট, অর্থাৎ যত মানুষ আক্রান্ত হচ্ছে তার মধ্যে কত বছর, 5 বছর পর্যন্ত বেঁচে থাকে সব চিকিৎসার পরেও, মাত্র তারা 20 ভাগ মানুষ, হ্যাঁ। তো ট্রিটমেন্ট প্রোটোকল কি আছে বর্তমান পৃথিবীতে? সার্জারি, কেমো অ্যান্ড ইমিউনোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। কমন সাইড ইফেক্টস এগুলো নিয়ে আলোচনা করে লাভ নাই, এগুলো নজিয়া, ফ্যাটিক, লাং টক্সিসিটি, আমরা এগুলো ম্যানেজ করব। আমি স্ট্র্যাটেজিতে দেখাবো যে এগুলো আমরা কিভাবে হোমিওপ্যাথিকলি অ্যাসিস্ট করতে পারি।
তো অ্যাডজাঙ্ক্ট ম্যানেজমেন্ট অফকোর্স স্মোকিং তো করা যাবে না, তাই না? অ্যান্ড এক্সপেরিমেন্টাল ড্রাগস তারা বের করার চেষ্টা করছে। এমআরএনএ বেসড কিছু ভ্যাকসিন ট্রায়াল চলছে বর্তমানে, কারণ এটা ওয়ার্ল্ডের যারা গভর্নমেন্ট তারা এটা কোপ করতে পারছে না যে হিউজ পরিমাণ বাজেট। এবং অ্যাভারেজ কস্ট অফ ট্রিটমেন্ট পার পেশেন্ট বিটুইন 45 to 70,000 ইউএস ডলার। তাহলে প্রায় 60 লক্ষ টাকার মতো খরচ হয়। এটা বাংলাদেশেও এরকমই খরচ হয়। আপনারা যারা, আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, যে পরিবারগুলো ভুক্তভোগী জমি জায়গা বিক্রি করে দিয়েও শেষ রক্ষা হয় না। সেকেন্ড ইন দি লিগ টেবল ইজ ব্রেস্ট ক্যান্সার, এগেইন 23 মিলিয়ন, 23 লাখ মানুষ মহিলা আক্রান্ত শুধু 2022 সালে, এবং টোটাল 70 লাখ নারী ওয়ার্ল্ড ওয়াইড তারা আক্রান্ত। যে পরিমাণ মেজারমেন্ট হয়েছে, সব দেশের ডেটা তো তারা নেয়নি, এবং গ্লোবাল প্রজেকশন অফ কস্ট ইজ 2 ট্রিলিয়ন ইউএস ডলার। এগেইন ম্যামোগ্রাম লাগবে, বায়োপসি লাগবে, এটা আপনারা সবই জানেন। বিআরসি এর জিন টেস্টিং তো অবশ্যই একটা বিরাট ব্যাপার, আমরা করি। হরমোন থাকে, লাইফস্টাইল থাকে। এগেইন আর্লি ডায়াগনোসিসে দেখা যাচ্ছে যে কেটে কেটে বাদ দিলে তারা 99% রিকভার সম্ভব। যখন মেটাস্টেটিক ডেভেলপমেন্ট স্টেজে চলে যায়, অনলি 31% সার্ভাইভাল রেট। আপনারা এটা দেখছেন, হিউজ পরিমাণ। এটাতেও কিন্তু একটা রিস্ক। ট্রিটমেন্ট প্রোটোকল, অফকোর্স সার্জারি, রেডিয়েশন, কমন কজেস হট ফ্লাশেস, হেয়ার লস, ফ্যাটিগ। আমরা এখানে কিন্তু হোমিওপ্যাথিকলি হেল্প করতে পারি যে পেশেন্টগুলো রেডিয়েশন সাফার। অ্যাডভান্সড ম্যানেজমেন্টে অনেক কিছু চেষ্টা করছে তারা, এখনো এমআরএনএ ভ্যাকসিন কিছু ট্রায়াল হচ্ছে, আমি একটু আগেই বলেছি। এবং এটার কস্টও ভ্যারি করে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, বিটুইন 20 to 100,000 ইউএস ডলার। অর্থাৎ মোটামুটি 16 লাখ থেকে 1 কোটির মতো খরচ হবে, 80 লক্ষের মতো, ডিপেন্ডিং অন দি ব্রেস্ট ক্যান্সার। যত অ্যাগ্রেসিভ হবে, স্টেজ যত বারবার চিকিৎসা লাগে, সাধারণত ফেরত আসে একবার করার পরে, আবার 1 বছরের মধ্যে এটা রিটার্ন করে অধিকাংশ কেসই, তখনই খরচটা বেড়ে যায়। বাংলাদেশে এটা গড়ে 55 থেকে 60 লক্ষ টাকা খরচ হয়, বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং এন্ড এক্সপিরিয়েন্স। কোলোরেক্টাল ক্যান্সার নাম্বার 3, এগেইন 19 লাখের মতো আক্রান্ত 2022 সালে, এবং এটা প্রতি বছরই বাড়ছে। আমার কাছে 2022 সালের ডেটাটাই আছে। গোটা ওয়ার্ল্ডে ওই সময় 40 লাখের মতো আক্রান্ত ছিল। অ্যান্ড গ্লোবাল প্রজেকশন অফ মানি স্পেন্ড in the modern world is 2.76 trillion US dollar. Of course, colonoscopy আপনাকে করতেই হবে, বায়োপসি লাগবে, বহুবিধ জিনিস লাগে। অনেক রিস্ক ফ্যাক্টর আছে, ডায়েট, ওবিসিটি, সারাক্ষণ রেড মিট খাচ্ছে, শুয়ে বসে থাকছে, অনেক সময় ফ্যামিলি হিস্ট্রিতেও থাকে এগুলো। হ্যাঁ, আর্লি ডায়াগনোসিসে 90%। আমি এই সপ্তাহেই একটা দেখলাম, আমি এই কেসটা শেয়ার করব আপনাদের সাথে নেক্সট লেকচারে। তো প্রগনোস্টিক মার্কার অ্যান্ড সার্ভাইভাল রেট মেটাস্টেটিক হয়ে গেলে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে 5% হতে পারে, আবার 30% হতে পারে। অর্থাৎ লোয়েস্ট যদি চান্স থাকে বাঁচার 5%, অ্যান্ড হাইয়েস্ট যদি বাঁচার চান্স থাকে 31%। সাধারণত করে না আর কি, অধিকাংশ ক্ষেত্রে এই পেশেন্টরা আমাদের মতো দরিদ্র দেশে ডায়াগনোসিস হতে হতে 1-2 বছর এমনিতেই চলে যায়। আমি যেটা দেখেছি, সবাই সব ক্ষেত্রে যে প্রথম দিনই ডায়াগনোসিস হয়ে যাচ্ছে এরকম ভেরি রেয়ার। ট্রিটমেন্ট প্রোটোকল, ওগুলোই সার্জারি লাগবে, এছাড়া তো কিমো লাগবেই, আপনারা জানেন। নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে, জিআই ইস্যু তো কমন থাকবে। তারপরে আপনার নিউট্রিশন থেরাপি দেওয়ার কথা বলা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট ম্যানেজমেন্টে। এক্সপেরিমেন্টাল এমার্জিং ট্রিটমেন্ট, এখানে এআই বেস স্ক্রিনিং, তারা বলছে যে মানুষের চোখের চাইতে রোবট নাকি খুব দ্রুত তারা এরকম অনেক রকম আর্লি সাইন কিছু দেখতে পায়। তার মানে আনডায়াগনোসড ক্যান্সার কিন্তু সবসময় থেকেই যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ সেলগুলো যে কখন যে কিভাবে বিভাজিত হবে এটা কেউ বলতে পারে না। এবং এটা ট্রিটমেন্ট খরচও বিটুইন 30 to 60,000 ইউএস ডলার। নাম্বার 4 ইন দি লিস্ট ইজ প্রোস্টেট ক্যান্সার। এগেইন 15 লাখের মতো 22 সালে আক্রান্ত হয়েছে, 35 লাখ ওই বছরে লোড ছিল। অ্যান্ড 624 বিলিয়ন ইউএস ডলার খরচ হবে 2020 থেকে 50 সালের মধ্যে। আপনারা যারা অনকোলজিস্ট, যারা এমবিবিএস, তাদের তো একটা স্বর্ণযুগ চলছে। টাকা পয়সা উপার্জনের সবচাইতে বড় এখন যে আর কি, সেটা কিন্তু ক্যান্সার স্পেশালিস্টদের। হিউজ পরিমাণ বাজেট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি করতে, কারণ এরা কোনোভাবে এটা রোধ করতে পারছে না। পিএসএ টেস্টিং লাগে, এটা আপনারা জানেন। এথনিসিটির ব্যাপার আছে, ফ্যামিলি হিস্ট্রির ব্যাপার আছে। সাধারণত ব্ল্যাক পপুলেশনের মধ্যে এটা বেশি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে।
অ্যাডভান্সড কেসগুলোতে সার্ভাইভাল রেট 30 to 60%। অ্যাক্টিভ সার্ভেলেন্স লাগে, ট্রিটমেন্ট প্রোটোকলে, সার্জারি, রেডিয়েশন, হ্যাঁ, তারপরে কমন সাইড ইফেক্ট ইডি, এটা তো হবেই, তার কিছুই থাকবে না। অ্যাডজাঙ্ক্ট ম্যানেজমেন্টে পেলভিক ফ্লোর রিহ্যাব করতে হয়, তাতেও কোনো আসলে কাজ হয় না, ভেরি কষ্টকর একটা রোগ আনফর্চুনেটলি। এক্সপেরিমেন্টাল তারা ভ্যাকসিন বের করার চেষ্টা করছে, তারা বলছে যে অনেক ক্ষেত্রে এগুলো আসলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকেই এগুলো অনেক সময় তারা সন্দেহ করছে। তো এই ধরনের এইচপিভি ভাইরাসের মতো এটা মেয়েদেরকে অলরেডি দেয়া শুরু হয়েছে, প্রায় 15 বছর আগে থেকে ইউকেতে দেওয়া হচ্ছে, এখন ছেলেদের জন্য এটা চিন্তা ভাবনা চলছে আর কি। বিটুইন $15,000 to $50,000। আমি নাম্বার 5 স্টমাক ক্যান্সার আর বলবো না। নাম্বার 6 লিভার ক্যান্সার। এগেইন এটা প্রায় এখানে আমরা পাচ্ছি 8,60,000 মতো 2022 সালে নিউ কেস, এবং কামিউলেটিভ যে কেস ওই সময় 13 লক্ষ কেস তারা কাউন্ট করেছিল। অ্যান্ড কস্ট তারা এগেইন $1.65 ট্রিলিয়ন। ডায়াগনোসিস মেথড ওইগুলোই, ইমেজিং, এপি লাগবে, বায়োপসি লাগবে, অফকোর্স বায়োপসি লাগবে। আপনারা সবাই জানেন যে যে হেপাটাইটিস ইজ এ ভেরি বিগ রিস্ক ফ্যাক্টর। hepatitis viruses are very much virulent to liver cancer, almost many cases. তারপরে অফকোর্স আপনার এই আছে তো ড্রিঙ্কিং হ্যাবিট, হ্যাঁ, ভেরি ব্যাড হ্যাবিট, সেগুলো আছে। জেনেটিক মিউটেশন কিছু কিছু ক্ষেত্রে হয়, বাট ভেরি রেয়ার। তো অ্যান্টিভাইরাল থেরাপি করতে বলা হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট করতে বলা হয়। এটা একবার ছড়িয়ে গেলে আসলে আর কিছু করা থাকে না। তো আমি দেখি যদি আপনারা সুযোগ হয়, আমি হোমিও স্টাডিজের ম্যানেজমেন্টের সাথে কথা বলে এগুলো আমাদের গ্রুপে এটা চার্ট আকারে দেওয়া যায় কিনা। আই স্পেন্ড কোয়াইট এ লট অফ টাইম। সো এই হচ্ছে চার্ট। আমি সবকিছু আর এখানে আলোচনা করলাম না, এটা করতে গেলে অ্যাকচুয়ালি ইট নিডস ফিউ আওয়ার্স অফ লেকচার। লেটস মুভ অন। তো আমি সেগুলোই কিছু ডেপিক্ট করেছি, যে আসলে ক্যান্সার, দেখুন এই যে লাং ক্যান্সারের কিছু গ্রাফিক্স আমি তৈরি করেছি। এটা মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে। লিভার ক্যান্সার আপনারা তো এইমাত্র শুনলেন। Prostate cancer is another major causes. Thyroid is another biggie. And of course, as you can see, I said top 20. Number 11, esophageal cancer. Number 12, pancreatic cancer. Number 13, leukemia. Number 14, kidney, uterine, endometrial. And number 16, oral cavity, melanoma. Number 17, number 18, ovarian cancer. Number 19, CNS, brain. And number 20, laryngeal thing. So আমি just top 20 একটা চার্ট বানিয়েছি। It is not exhaustive, it is just the top 20. আপনারা, it's a very comprehensive summary table based on a lot of reliable data, but it gives you the very green picture. Non-Hodgkin's lymphoma, as you know, is another very deadly form. Bladder cancer is there, cervical cancer for women, gastric cancer for all population worldwide, esophageal cancer, as I mentioned earlier, leukemia is blood related, of course, oral cavity, we just mentioned that. So ক্যান্সার ম্যানেজমেন্টে এটা ডায়াগনোসিস অ্যান্ড ওভারভিউ এটা আমাদের লাগবে। আমি এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে স্টেজিং এর জন্য। সো স্টেজ 0 যখন হচ্ছে, ইন সিটু, জাস্ট অ্যাবনর্মাল সেল কেবল গ্রোথ শুরু হয়েছে, অ্যান্ড স্টেজ 1 লোকালাইজ একটা টিউমার ফর্ম হয়েছে, এগুলোতে আমাদের স্কোপ বেশি। আমি এটা একটু পরে দেখাবো। লার্জ টিউমার স্টেজ 2 অ্যান্ড স্টেজ 3 লিম্ফ নোড পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। স্টেজ 4 মেটাস্টেটিক, যেখানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও ছড়িয়ে গেছে। দেখা যাচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ডে হয়েছে, তার আবার লাংয়েও যেয়ে ধরছে। অথবা কারোর হয়তো উইমেনদের ক্ষেত্রে যেটা কমন হয়, ব্রেস্টে আস্তে আস্তে হাড্ডিতে, কলার বোনে ছড়িয়ে যাচ্ছে। তো সেগুলোতে তো স্কোপটা কিরকম সেটা আপনারা আজকে ম্যানেজমেন্ট দেখবেন। দেখেন এই ব্যাপারটা কত সাংঘাতিক রকম কমপ্লেক্স। ইভেন যারা অনকোলজিস্ট, স্টিল ইট ইজ এমার্জিং। শুধু একটা স্কিনের আমি একটা দিয়েছি, কত ভেরিয়াস টাইপস। এই জন্য আপনি হোমিওপ্যাথিকলি বা যে কোনো প্যাথিতেই আপনি যখন ম্যানেজ করতে যাইবেন, আপনাকে কিন্তু অনকোলজিস্টের সাথে এটা জুড়েই কিন্তু এটা করতে হবে, না হলে ফেলিয়ারের চান্স কিন্তু খুব হাই। তো ক্যান্সার স্টেজিং এ এটাই দেখাচ্ছি, যখন স্টেজ 0 হবে
সেখানকার প্রসিডিওরটা যেটা সাধারণত মানে সার্ভাইভাল রেটটা দেখেন খুবই হাই 95% অ্যান্ড লোকাল এক্সিশন অফ কোর্স ওর অ্যাবলেশন করা হচ্ছে, তাই না? সার্জারি কিন্তু অর্থাৎ কেটে বাদ দেওয়া, টিউমার হয়েছে কেটে বাদ দাও অথবা কোষটা বাদ দিয়ে দাও, এটাই মেইন আর কি ট্রিটমেন্ট। হ্যাঁ, এরকম কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট বের হয়নি কারণ এটা একটা এন্ড প্রোডাক্ট অফ ডিজিজ মায়াজম আমাদের হোমিওপ্যাথিকলি স্পিকিং। তো ঠিক তেমনি স্টেজ 3-তে হলে দেখা যায় সার্জারি তো লাগবে, কিমো রেডিয়েশন সবই লাগছে। স্টেজ 1-এও কিন্তু লাগে। আজকাল ডাক্তাররা কি কোনো অনকোলজিস্ট এই রিস্কগুলো নিতে চাচ্ছেন না। হিউজ পরিমাণ বার্ডেন তাদের উপরে, ব্লেম, ইমোশনাল টর্চার, প্রফেশনাল ইস্যুজ, একে তো কাজ হবে না, রোগীকে বলতে পারছে না, হ্যাঁ, একটা ট্রমাটিক সিচুয়েশন কিন্তু। এই কারণে ওনারা কিন্তু কোনো ঝুঁকিতে যান না। যেগুলো একেবারে স্ট্রিক্টলি প্রোটোকল যেগুলো লেখা আছে, ওনারা একদম টু দ্য পয়েন্টে যেভাবে যে ক্লিনিকে যেভাবে প্রোটোকল মানা হয় ওনারা সেটাই কিন্তু করেন। সার্জারি, কেমো, রেডিয়েশন অ্যান্ড হরমোন থেরাপি, অল দিস থিংস ইন স্টেজ 2, স্টেজ 3 আমরা দেখছি multimodal surgery লাগে, chemo radiation, often neo-adjuvant chemo radiation followed by surgery। বিভিন্ন সময় যত গ্রেডেশন বাড়তে থাকে দেখা যায় যে আসলে এটা মানে সিরিজ ধরে সার্জারি লাগে, একটা রাউন্ড হয়ে যায়, কেমো চলে, আবার ওটা শেষ হওয়ার পরে সেকেন্ড ফেজ 6 মান্থস পরে আবার এরকম চলতে থাকে। ওটা করতে করতে দেখা যায় যে রাইট ব্রেস্টে ইয়ে হয়েছে, লেফটটাতে শুরু হয়ে গেল 1 বছরের মধ্যে। ব্যাপারটা এটাই হয় আর কি। 5 year সার্ভাইভাল রেট এটা কমতে থাকে। ন্যাচারালি যত স্টেজ বাড়বে তত এটা কমতে থাকবে, এটাই ন্যাচারাল, তাই না? যেমন স্টেজ 4-এ মাত্র 10-30% সার্ভাইভাল রেট, অর্থাৎ স্টেজ 4-এর কোন একটা ডায়াগনোসিস মাত্র 30 ভাগ লোক, 100 জনের মধ্যে 30 জন লোক বাঁচার সম্ভাবনা থাকে। ডিসপাইট অল দিস মেজার, কেটে বাদ দেওয়া হচ্ছে, বারবার ইয়ে করা হচ্ছে। আমি এই সপ্তাহে যে রোগীটা দেখলাম, আমি এটা শেয়ার করবো আপনাদের সাথে, ওনার পুরো স্টমাকটা কেটেই বাদ দেওয়া হয়েছে মাত্র 2 বছর আগে। ঠিক যেখান থেকে কেটে বাদ দিয়েছে ওই জায়গাতেই শুরু হয়েছে আবার। একদম কি করবেন, মানে তার তো শরীরের ওই ডিজিজটা যায়নি। হুম। তো যতই কেটে বাদ দেওয়া হলো, তার কোনো স্টমাক নেই, ইন্টেস্টাইন পুরোটাই কেটে বাদ দেওয়া হয়েছে, শুধু একটা পাইপ রয়ে গেছে, তারপরে এর মধ্যে আবার ফিরে এসছে। এই হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো আমি এটা স্টেজিং নিয়ে আপনাদেরকে একটা সম্যক ধারণা দিলাম, এগুলো আমি পিডিএফ আকারে দেওয়া যায় কিনা আমি কথা বলে নিব। আচ্ছা, তাহলে আমি এবার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে চলে আসলাম। যেহেতু আমাদের হাতে সময় কম, এখনো অনেক লেকচার বাকি আছে। তো আমি এখানে বলছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ ক্যান্সার যেহেতু একটা ইনকিউরেবল সিচুয়েশন, যে প্যাথিতে আপনি করেন, সেহেতু আমরা যারা সুস্থ আছি তাদের আমাদেরকে এই নলেজটাকে কাজে লাগানো, অথবা যে যারা আমাদের পেশেন্ট তাদেরকে অ্যাডভাইস দেওয়াটা, অথবা শিক্ষা ব্যবস্থার অধীনে এগুলোকে অ্যাডভাইস দেওয়া বা প্রমোট করাটাই যুক্তিযুক্ত, তাই না? ক্যান্সার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কারণ আমরা তো কিওরের রেটটা দেখতেই পাচ্ছি যে ফিনান্সিয়াল ড্যামেজ, জমি জায়গা সব বিক্রি করে দিয়েও শেষ রক্ষা হয় না, কি পরিমাণ যে ড্যামেজ চলে, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিনান্সিয়াল, এটা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। তো আমরা যদি লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ারাল মডিফিকেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু থেকে আমরা বাঁচতে পারবো। এগুলো স্ট্রং কোরিলেশন কিন্তু দেখা যাচ্ছে, যে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি এটা করলাম, আমার লাভ হবে কি? আমার বিএমআই রেশিও, অর্থাৎ আমার ওজন কম রাখলাম, তার কি লাভ হলো? বিজ্ঞানীরা দেখছেন, বায়োলজিস্টরা দেখছেন যে এগুলোতে অনেকটাই প্রভাব পড়ে এই ব্যক্তির গ্রুপে, এই রোগগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন স্মোকিং, আপনি জেনে অ্যাভয়েড করলেন, হোক না হোক, স্মোকিং করলেও ক্যান্সার অনেকের হচ্ছে না, সেটা তো কোনো ডেটা না, কিন্তু আপনার হাতে যেটা আছে সেটা তো আপনি করলেন, তাই না? তারপরে তো আপনি অন্তত নিজেকে এটুকুন বলতে পারলেন যে আমি তো চেষ্টা করেছি। তো সেটাই হচ্ছে প্রিভেনশন। তো ইনফেকশন প্রিভেনশন, অফকোর্স এইচপিভি ভ্যাকসিনেশন এখন ওয়ার্ল্ড ওয়াইড চলছে, সার্ভিক্যাল স্মিয়ারও করা হয় সার্ভিক্যাল এগুলোতে প্রতিরোধের জন্য। হেপাটো সেলুলার যে কার্সিনোমা, যেটা মূলত লিভারকে শেষ করে দেয়, সেটার জন্য ভ্যাকসিন করা হচ্ছে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে বেশিরভাগ হয়, সেগুলো আগে থেকে এই সমস্ত দেশে প্রতি 6 মাসে 3 মাসে স্ক্রিনিং করানো হয়। হাসপাতালগুলোতে এখানকার মানুষরা যাচ্ছে প্রতি 3 মাস 6 মাস পর পর। এইচ পাইলোরি, এটা আপনারা সাবধান থাকবেন, আমি বেশ কিছু আমার মোর দেন 10-15 ক্লিনিক্যাল কেস আছে, কখনো সুযোগ হলে দেখাবো। এগুলো কিন্তু এইচ পাইলোরি ইজ এ ডেঞ্জার প্রবলেম, ইজ এ ভেরি ভেরি সিরিয়াস প্রবলেম। এগুলো থেকেও কিন্তু অনেক সময় ক্যান্সার আফটার 5 years 10 years 15 years
আফটার 30s 40s এই জিনিসগুলো কিন্তু ফিরে আসে। এনভায়রনমেন্টাল অকুপেশন, খুব মিডল ইস্টে যারা কাজ করে খুব তীব্র রোদের মধ্যে, আবার ট্যানিং, যারা অনেকে সারাক্ষণ আর্টিফিশিয়ালি ট্যান করে বডির চামড়াটাকে ইয়ে করার জন্য, সমস্ত দেশে খুবই জনপ্রিয়। রেডন এক্সপোজার, রেডন, হ্যাঁ, এখানে বাড়ি ঘরে গ্রাউন্ড ফ্লোরে মাটি থেকে রেডন গ্যাস আসে, হ্যাঁ, এটা ইটস এ ভেরি কার্সিনোজেনিক, এটা লাং ক্যান্সারের জন্য দায়ী। এই দেশে কেউ বাড়ি কিনতে গেলে তারা কিন্তু এই টেস্টগুলো সার্টিফিকেট দিতে হয়, কারণ অনেক বাড়ি, এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে পানিতে কি করে ন্যাচারাল আর্সেনিক থাকে এবং ভাতে কি করে ন্যাচারালি হাইলি কনসেন্ট্রেটেড বায়ো অ্যাক্টিভ বায়ো অ্যাভেলেবল আর্সেনিক থাকে। ঠিক তেমনি রেডন গ্যাসটা যেটা লাং ক্যান্সার তৈরি করে, সেটা কিন্তু এই সমস্ত, ফার্স্ট ওয়ার্ল্ড, আমি বাংলাদেশের ডেটা জানি না, এখানে কিন্তু ন্যাচারালি অকারিং রেডন গ্যাস থাকে। রেডন গ্যাসটা সাধারণত ব্রাউন ফিল্ড, যেখানে আপনার বর্জ্য ভর্তি করে পুকুর ভরাট করা হলো, করে সেখানে বাড়ি বানানো হলো, সেখানে কিন্তু রেডন গ্যাস ইজ ভেরি কমন। রেডন গ্যাস ইজ ওয়ান অফ দি মেজর কার্সিনোজেনিক এজেন্ট ফর লাং ক্যান্সার। তো মেডিকেল স্ক্রিনিং সার্ভেলেন্স, যাদের অনেক টাকা পয়সা আছে, বা আবার অনেকে এক্সিকিউটিভ প্যাকেজের অধীনে তারা প্রতি 1 বছর 2 বছর 3 বছর পর পর কিন্তু এই সমস্ত দেশে স্ক্রিনিং করা হয়। আবার অত্যধিক স্ক্রিনিং এর মাধ্যমে কিন্তু ক্যান্সার দেখা দিতে পারে, খুব ঘন ঘন সিটিআই, খুব ঘন ঘন ম্যামোগ্রাফি। অনেকে অত্যধিক পরিমাণে এখানে যারা মানে হাইপোকন্ড্রিয়াক হয়ে যায়, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ অ্যাবাউট, তারা কিন্তু দেখা যাচ্ছে যে সেটাতে করে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। উইথ সাম চেক অ্যান্ড ব্যালেন্স এভরি 5 ইয়ার্স, যারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে, বিশেষত যারা মানে যাদের বংশে ক্যান্সার আছে, তারা কিন্তু এই পদক্ষেপ নিতে পারে। এবং আপনি জেনেটিক টেস্টও করতে পারেন যে আপনার জিন কোডে কোন কোন ক্যান্সারের সম্ভাবনা আছে, সেগুলো আপনি আগে থেকে লাইফস্টাইলে মডিফাই করে কিন্তু দেখতে পারেন। হরমোনাল অ্যান্ড রিপ্রোডাক্টিভ, কেমো প্রিভেনশন, এগুলো এখানে, ইমিউন ইনফ্লেশন অ্যান্ড কন্ট্রোল। সো অনেক ধরনের কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরের অধীন থাকতে পারে। স্ট্র্যাটেজির ওয়ানের আরেকটা আমি এখানে দেখাচ্ছি যে ডায়েট কি করে হেল্প করতে পারে। ক্রুসিফেরাস ভেজিটেবল লাইক ব্রকলি, সালফোনেল যে কম্পোনেন্ট, সেটা দেখা যাচ্ছে যে জিআইটি ট্র্যাক্টের যে ক্যান্সারগুলো হয়, ব্রকলির যে একটা এক্সট্রাক্ট, এখানে কিন্তু এই আকারে হার্বাল প্রোডাক্ট হিসেবে বিক্রি হয়। প্রচুর ক্লিনিক্যাল স্টাডিজ কিন্তু সাপোর্ট করে এটাকে, হ্যাঁ, যে সালফোনেল বেসড ফুড যেগুলো, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, সেটা কিন্তু মানুষকে এক বিশেষ ধরনের ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখে। তারপরে যেগুলো কালারফুল ফ্রুটস, অর্থাৎ মেডিটেরেনিয়ান ডায়েট, সেগুলোতে দেখা যাচ্ছে আপনার ন্যাচারালি আমাদের বডিতে হেল্পফুল, যেমন ব্লুবেরি আছে, ব্ল্যাকবেরি আছে, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, অ্যান্থোসায়ানিন পলিফেনলস যেগুলো, সেগুলো কিন্তু আপনার কোলোরেক্টাল ক্যান্সারে বেশ হেল্প হয়। লাইকোপেন আছে টমেটোর মধ্যে, হ্যাঁ, টমেটোর যে সিড সেগুলো খুবই হার্মফুল, কিন্তু অ্যাকচুয়ালি যে ফ্রুট যেটা টমেটো, সেটা কিন্তু রোস্টেড লাইকোপেনে কিন্তু হেল্প করে। লিফি গ্রিনস ভেজিটেবল আমরা জানি, সিট্রাস ফুড, ফ্রুটস, এগুলো অনেক ক্ষেত্রে কাজ দেয়। হোল গ্রেইন অ্যান্ড ফাইবার রিচ, অনেক ফাইবার কম খাওয়ার কারণে কোলোরেক্টাল ক্যান্সার বেড়ে যায়। লিগিউমস অ্যান্ড পালসেস, এখানে নাইট্রাস অক্সাইড পাথওয়ে, আমাদের যে গাট ফ্লোরা, সেখানে কাল্টিভেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, chia seed every morning is a very good habit. Green tea for women, CGGC, ECGC, EGGC is the polyphenols of green tea. It's good for women, not for men, unfortunately, because it's a xenoestrogen, but it balances out the estrogen. Turmeric, হলদি যেটা আমরা বলি, এটা অবশ্যই খুব একটা ভালো উপকারী জিনিস, যে জিআইটি। মাশরুম, রেশি মাশরুম, এটা থেকে আমাদের হোমিওপ্যাথিতে মেডিসিনও আছে, প্রচুর ক্যান্সার কিওর্ড ক্যান্সার কেস আছে আপনার রেশি মাশরুম থেকে, অনেকে রেশি মাশরুম খায়। প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক্স আর ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের গাট ফ্লোরা গুলো আস্তে আস্তে যে উপকারী ব্যাকটেরিয়া, এগুলো হারিয়ে যাওয়ার কারণে, whether it's antibiotics or antibiotics through meats, poultry, যেহেতু তাদেরকে ইনজেক্ট করা হয়, যেভাবে হোক আমাদের বডিতে ইনজেক্ট করছে, আমাদের শরীরের যে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস হয়ে যায়, সেটা কিন্তু ভালো না। আমরা সাধারণত দধি জাতীয় যে জিনিস, ওগুলো চেষ্টা করব। আমাদের এদেশে ঘরে আমরা ফার্মেন্ট করতে পারি উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু পেটের জন্য খুবই ভালো। আচ্ছা, এবার স্ট্র্যাটেজি 2,
এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি। সবগুলোই ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইন্টেন্স। তো আমরা দেখছি যে প্রি ক্যান্সারাস এন্ড ডায়াথিসিস স্টেজ, এখানে যখন আমরা একটা রোগীকে পাবো, হোমিওপ্যাথির স্কোপটা সবচাইতে বেশি। কিরকম? আপনি কেস পেলেন, কেস নিয়ে দেখলেন ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার আছে, এই পার্সন নানা ধরনের অ্যাডিকটিভ বিহেভিয়ার, নানা রকম বামস, লাইফোমাস বা নন হিলিং আলসারেশন চলছে বছরের পর বছর, শুধু গ্যাসের বড়ি খাচ্ছে, মাল্টিপল মোলস, ব্লু স্ক্লেরা, ক্যাফে অলে, ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড, অর্থাৎ কফি কালার, এটা নাথিং স্পেশাল, ক্যাফে অলে ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড। লিকোপ্লেকিয়া, হুইচ ইজ দি প্রি ক্যান্সারাস স্টেট অফ মাউথ, যে মুখে ক্যান্সার হওয়ার অনেক আগে সাধারণত এটা দেখা যায়। ওরাল সার্ভিক্যাল আলসার, ফাইব্রোঅ্যাডেনোমা, এগুলো কিন্তু সাইন পোস্ট, অর্থাৎ তারা এই যে স্টেজ 0 and 1 এর মধ্যে কিন্তু হোভারিং। এরকম ক্ষেত্রে পেলে আমাদের এখানে আমি প্রপোজ করছি কার্সিনোসিন 1M, 1 dose per year for 5 consecutive year। অর্থাৎ আমরা এমআরএনএ ভাইরাস যে এটা বলছে, তারই অধীন আমাদের হোমিওপ্যাথিক ভ্যাকসিনেশন। হ্যাঁ, এটা কোনো খুব বেশি যুগান্তকারী আইডিয়া না। এটা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে আজ থেকে 12-15 বছর আগে। আমি আমাদের শ্রদ্ধেয় গুরু ডক্টর কাশিম চিন্তানাওয়ালা, উনি প্রথম এই ক্লিনিক্যাল ট্রায়ালটা ওনার ক্লিনিকে শুরু করেন আজ থেকে 15 বছর আগে ইন্ডিয়াতে। অলরেডি এটার অধীনে ওনারা 20-25টা ছেলেদেরকে বা মেয়েদেরকে নিয়ে ওনারা এটা চালাচ্ছেন, যাদের বংশে এগুলো আছে। তো এটা কোনো আনপ্রুভেন না, ইট ইজ অনগোয়িং অ্যান্ড সো ফার রেজাল্ট ইজ গুড। আমরা সময় হলেই বলতে পারবো এই বাচ্চাগুলো যখন 30-40 ক্রস করবে, তাদেরও যদি না দেখা দেয় আর্লি ক্যান্সার, ধরে নিব যে ইট ইজ সাকসেসফুল। দ্য অনলি থিং ওয়েন ইউ গিভ কার্সিনোসিন, ফুলমুন অ্যান্ড নিউমুন ক্যালেন্ডার দেখে অ্যাভয়েড করতে হয়। অ্যান্ড কনস্টিটিউশনাল রেমেডি, যেটা আমরা বরাবরই বলে আসছি যে আপনারা নিজেদের কনস্টিটিউশনকে জেনে নেন। তাহলে এরই ধার ধরে সিনার্জিস্টিক যে প্রিন্সিপল, আমরা এসেনশিয়াল নেচার অফ দ্য রেমেডি মিলাবো যখন আমরা কনস্টিটিউশন নেব, মোডালিটিস নিব, সেন্সেশন নেব, কিংডম নেব, সোর্স নেব, মায়াজম নেব, রুব্রিক্স নেব, কিনোট নিব, টক্সিকোলজি মিলাবো। কেন? কারণ আমরা এই বরাবরই বলে আসছি যে এই প্রি ক্যান্সারাস আর ডায়াথিসিস স্টেজে আমরা এখনো সিমটম পাবো, কারণ এখানে এন্ড প্রোডাক্ট এখনো তৈরি হয়নি, স্টেজ 3-4 লাস্ট স্টেজে যায়নি। অর্থাৎ পেশেন্ট কেবলমাত্র যেমন আলসার নিয়ে এসছে, ওর মাল্টিপল মোলস দেখা যাচ্ছে, বা ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার, হ্যাঁ, এবং আপনার কাছে পেশেন্ট আসছে শুধু আলসারেশন নিয়ে। আপনি ওষুধ করলেন, চার্ট করলেন, করে দেখা যাচ্ছে যে অসংখ্য পলিক্রেস্ট চলে আসতেছে। আমি একটু পরেই দেখাবো ওগুলো। তো এটা একটু ওয়ান্ডারফুল, এবং এটার অধীনে আমার প্রচুর কেস করা আছে, এই জন্য আপনাদেরকে আমি এটা প্রমোট করছি। শুধুমাত্র ফুল মুন অ্যান্ড নিউ মুন অ্যাভয়েড করবেন, আর রিপিট করবেন না। কার্সিনোসিন সিঙ্গেল ডোজ এভরি ইয়ার, ফিক্স এ ডে, if you suspect this child or in my family member, some people's family, they are subject to cancer. Cancer runs into their family. তো একটা বাচ্চা বড় হচ্ছে, তারা কিন্তু এই প্রিকশন ভ্যাকসিনেশন, হোমিওপ্যাথিক ভ্যাকসিনেশন নিতে পারে, বেসড অন মাই টিচার্স প্রোটোকল, which has been running for last 15-20 years. আচ্ছা, তো ক্যান্সার মায়াজম আমরা দেখেছি যে এরা খুব ফাস্টিডিয়াস হয়, পারফেকশন খোঁজে যখন তারা কম্পেনসেটেড স্টেজে থাকে। হ্যাঁ, তাদের তো কার্সিনোসিন বা ক্যান্সার যেটা, এই যে একটা মায়াজমেটিক যে সিগনেচার, সেটা হচ্ছে যে এই গ্রুপের অধীন যে পেশেন্ট গুলো হবে, তাদের অ্যাজ এ ব্যক্তি তাদের পরিচয়, আর ডিজিজ স্টেটে আরেকটা পরিচয়, তাই না? তো ব্যক্তি পরিচয়ের মধ্যে খুব ফাস্টিডিয়াস হয়, খুব পারফেকশন হয়। আমার এক্সপিরিয়েন্স এরা খুবই এমপ্যাথেটিক হয়, সিম্প্যাথেটিক না, এমপ্যাথেটিক। অর্থাৎ আমরা সাধারণত এমপ্যাথেটিক রেমেডি বলতে বুঝাই পস্টিকাম, কিন্তু আমার মতে কার্সিনোসিন তার চেয়ে 2-3 গ্রুপ উপরে। অ্যাকচুয়ালি ইটস এ টপ অফ দি লিস্ট। স্পিরিচুয়ালি দে আর এমপ্যাথেটিক, দে ফিল এভরিওয়ান পার্ট অফ দেয়ার এক্সিস্টেন্স। হ্যাঁ, তো এটা কার্সিনোসিন কিন্তু এই ক্যান্সার মায়াজমের একটা অধীন। সেখান থেকে আমি আরেকটা এই গ্রুপ থিমের আরেকটা জিনিস বুঝাচ্ছি। তো তারা অনেক সময় তারা যখন আপনার ডিকম্পেনসেটেড অবস্থায় থাকে, দে টেক এ টাস্ক বিয়ন্ড দেয়ার লিমিট। অর্থাৎ যেমন আমরা বলি না, কার্সিনোসিন দিতে গেলে দেখতে হয় যে খুব অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিয়েছে কিনা, বা একটা বাচ্চা খুব পারফেকশনিস্ট কিনা অল্প বয়স থেকে। হ্যাঁ, অর্থাৎ এই যে তাদের যে এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে, তাই না, বিয়ন্ড দেয়ার অ্যাবিলিটি, বিয়ন্ড দেয়ার লিমিট। যে বয়সে শিশু কিশোররা দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, সেই বয়সে বইয়ের বস্তা নিয়ে স্কুলে যাচ্ছে আসছে, দেয়ার ইজ নো চাইল্ডহুড। হ্যাঁ, বিয়ন্ড দেয়ার লিমিট। অর্থাৎ ন্যাচারাল রিদম অ্যান্ড আর্টিফিশিয়াল রিদম
ম্যাচ করছে না, তাই না? ক্যান্সার মায়াজমের এটা ঠিক তেমনি সে পরিবারের দায়িত্ব নিয়ে ম্যাচ করা হোক, ফেইল্ড ম্যারেজ হোক, ফেইল্ড জব হোক, অর ফেইল্ড ভেঞ্চার হোক, অথবা ফেইল্ড ফ্যামিলি ডায়নামিক্স হোক, ক্যান্সারের কিন্তু এটা একটা থিম। আমি আসছি সামনে। তো এই থিমের অধীনে আমাদেরকে কি করতে হবে? একটু আগে বললাম যে কার্সিনোসিন দেওয়া যেতে পারে এবং সাথে কনস্টিটিউশনাল রেমেডি দেওয়া যেতে পারে, অ্যান্টাইমায়াজমেটিক অ্যান্ড কনস্টিটিউশনাল। তো আজ আমরা এই ফাঁকে এই স্ট্র্যাটেজির অধীনে দুটো ফাউন্ডেশনাল রেমেডি সম্পর্কে আমি দ্রুত আলোচনা করে নেব। আপনারা যদি কেউ এই রেমেডিটার নাম জানে থাকেন তো আপনার চ্যাট বক্সে দিতে পারেন, এটা একটা কুইজ। আচ্ছা, আমি আগাই। তো আমরা ক্যান্সার নিয়ে ডিল করব অথচ থুজা অক্সিডেন্টালিসকে শিখবো না, তা তো হতে পারে না, তাই না? এটা আমাদের ফাউন্ডেশনাল রেমেডি। তো আমি এখানে কিছু কি নোট দিয়েছি। আজকাল এটা হর হামেশাই আপনারা পাবেন। ট্রু থুজা মায়াজমেটিক যে ব্যাপারগুলো আমরা যদি আর্লি স্টেজে পাই, it acts wonderfully and beautifully time and time again. I have used it. It is one of the most cornerstones of dealing with 0 and 1 early stage of cancer and any kind of unwanted growth. যখন সিমটম গুলো ম্যাচ করবে, অফকোর্স সিমটম গুলো ম্যাচ করতে হবে। তো এগুলি আমি কিছু কিছু জেনারেটিভস দিয়েছি। চিলি হবে, ড্যাম্প অ্যাগ্রাভেশন, 3 AM and PM, আমি এগুলো কিন্তু ক্লিনিক্যালি ভেরিফাই করেছি। আমি সেগুলোই দিয়েছি যেগুলো আমি ভেরিফাই করেছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা মাথায় রাখতে হবে। এবং আমার এক্সপেরিয়েন্সে থুজার সব পোটেন্সি কাজ করে, কিন্তু দি এক্সকিউজ মি দি হায়ার দি পোটেন্সি দি বেটার ইজ দি রেজাল্ট। যেমন আপনি যদি নিশ্চিত হন 10M দিয়ে যদি 6 মাস অপেক্ষা করেন, সেটাতে যত ভালো ফল পাবেন আপনি কিন্তু 30 বা 200 দিয়ে সেরকম এত ডিপ পাবেন না। অর্থাৎ যত থুজার স্টেটটা যত ডিপ সিটেড হবে বংশানুক্রমে, সেটা তত হায়ার পোটেন্সি লং ইন্টারভেলে দিতে হয়। দিস ইজ মাই এক্সপেরিয়েন্স। তো দিস ইজ ওয়ান অফ দি কর্নারস্টোনস রেমেডি। সেকেন্ড রেমেডি, এভরিওয়ান নোজ দ্যাট, কার্সিনোসিন। আজকাল তো অনেকেই অনেক কথা বলছে, চতুর্দিকে দেখা যায় এই মিডিয়ার যুগে, কিন্তু অনেকের কথা আমরা বলি না। আনসাং হিরো ডোনাল্ড ম্যাকডোনাল্ড ফোভিস্টার, ইনি কার্সিনোসিন নিয়ে প্রথম কাজ করেন। ইনি একজন ইংরেজ ভদ্রলোক। ইনি ইংল্যান্ডে এনার জন্ম। এনার সময় লগ্ন 1902 সাল থেকে 1988 সাল। উনি একজন এমবিবিএস ডক্টর ছিলেন এবং উনি রয়্যাল লন্ডন হসপিটাল অ্যান্ড গ্রেট অরমন্ড স্ট্রিট চিলড্রেন হসপিটাল, এই দুটোর উনি দায়িত্বে ছিলেন। উনি খুব নামকরা একজন অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন। তো অনেকেই আসলে ওনার কোনো ছবি খুঁজে পেলাম না, ফানি না। প্রচার বিমুখ মানুষদের যেটা হয়, এত বড় কাজ করে গেলেন অথচ তার কোনো পিকচার ফটোগ্রাফ নেই, এটা কিন্তু ইলাস্ট্রেশন। আমি অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। যাই হোক, ওনার প্রতি স্যালুট। তো কার্সিনোসিন, উনি প্রথমে তো চিলড্রেন দের দুঃখ কষ্ট দেখতে দেখতে উনি ধারণা করলেন যে যে বাচ্চাগুলোর ক্যান্সার নিয়ে আসছে তাদের মধ্যে উনি কিছু জিনিস অবজার্ভ করলেন। সেটাতেই উনি নোট আকারে বের করলেন, কার্সিনোসিন ড্রাগ পিকচার, হুইচ ইজ হিজ পাবলিকেশন। তো আপনারা যখন কার্সিনোসিন নিয়ে ডিল করবেন, অনেক ভেরিয়েশন এগুলো পাওয়া যায়। এগুলোর কিছু কিছু স্পেশাল অ্যাপ্লিকেশনও আছে। কার্সিনোসিন লং, এটা কিন্তু আমরা দেখেছি ক্লিনিক্যালি, যখন লাং ক্যান্সার রিলেটেড, ইনস্টেড অফ জেনারেল কার্সিনোসিন এটা কিন্তু বেশি এফিকেসি দেখায় আর কি। এইভাবে অনেক রকম ভেরিয়েশন পাওয়া যায় অনেক সময়, যেগুলো কিন্তু আপনাদের ভুললে চলবে না। এগুলো অ্যাডভান্সড যারা এক্সপেরিয়েন্স করবেন, যারা রিসার্চ করবেন, তাদের জন্য বলছি আর কি। তো আমি কার্সিনোসিনের উপরে আমার কয়েক ঘন্টা লেকচার আছে, আমি যখন আমার আলাদা গ্রুপে নিচ্ছিলাম, তো আমি সেখান থেকে এটা ছোট করে নিয়েছি আজকের লেকচারের জন্য। আমি জাস্ট এন্ট্রি পয়েন্ট গুলো দিয়ে যাচ্ছি। আপনি কার্সিনোসিনকে 7 থেকে 8টা ভাবে আপনি কার্সিনোসিনকে ভাবতে পারেন। তো ফার্স্ট এন্ট্রি পয়েন্ট টু কার্সিনোসিন মায়াজমেটিক রেমেডি, past history and family history, which I already discussed, যে ক্যান্সার ইন দি ফ্যামিলি যদি থাকে, বারবার গ্ল্যান্ডুলার ইনফেকশাস মনোনিউক্লিওসিস এটা যদি হয়, পেপটিক আলসার, কোলাইটিস, ফিস্টুলা ইন রিকারেন্ট অ্যাবসেস অ্যান্ড কেলয়েডস ফর ভেরি লং টাইম, এরকম বারবার হচ্ছে পেপটিক আলসার, হুপিং কফ, চাইল্ডহুড নিউমোনিয়া, অ্যান্ড স্ট্রেপ থ্রোট, সোর থ্রোট বারবার হচ্ছে,
যেখানে আমরা ব্যাসিলিনাম ভাবি, স্ট্রেপ্টোকক্সিনাম ভাবি, হ্যাঁ, এরকম যদি হিস্ট্রি পাই, মিজলস, ম্যালেরিয়া, টাইফয়েড, বিকলাই, ইকলাই। আমার একজন রোগিনী, তার ইউটিআই হয়েছে প্রায় 100 বার গত কয়েক বছরে। এভরি উইক শি ওয়াজ হ্যাভিং দ্যাট। তো she would not stop until I gave her carcinosin. Now it stopped. I was giving her constitutional remedies. I was treating her, testing her, and she gave me a very good window how these philosophies actually work. So human papilloma virus, HPV, it's a very dangerous virus. আমি রিসেন্টলি দুটো ইংলিশ পেশেন্ট দেখেছি, আমি বললাম ইটস এ মিজারেবল। এটা মেইনলি সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে হয়। সেটা আরো কন্টিনিউড হচ্ছে ব্লাড ডিসঅর্ডার যদি থাকে, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, ইটস ভেরি কমন। pernicious অ্যানিমিয়া, aplastic অ্যানিমিয়া, হাইপোপ্লাস্টিক, যেখানে আমরা এক্স রে রেডিয়াম ভাবি, টিএনটি ভাবি, ইরিডিয়াম মেটালিকাম ভাবি, এগুলো কিন্তু আমরা অনেক সময়, আমি এরকম একটা কেস আমার ডিল করেছিলাম, যদি কখনো সুযোগ হয়। স্পন্ডিলোসিস, rheumatoid arthritis, very long lasting and in the family. Eosinophilia, multiple allergies, in multiple food intolerances, insanity, schizophrenia, multiple vaccinations, যেখানে আমরা টরুলা ভাবি, কার্সিনোসিন ভাবি, সেখানে কিন্তু থুজা ভাবি, সেখানে কিন্তু কার্সিনোসিনও ভাবা যেতে পারে। সেকেন্ড এন্ট্রি পয়েন্ট, রেকারেন্ট ফিভার অ্যান্ড ইনফেকশনস। তো আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, অ্যাবসেন্স অফ ফিভার ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন অফ কার্সিনোসিন। দিস ইজ মাই অ্যাডভাইস। আপনি যখন নেবেন, সেই রোগী বলবে যে আসলে খুব জোরে যে জ্বর আসে, সেটা অনেক বছর তার আসে না। আবার এর উল্টোটাও সত্যি, বারবার জ্বর আসছে, রেকারেন্ট ফিভার, প্রতি কয়েক মাস পর পরই বা প্রতি মাসেই জ্বর আসছে, সেটা কিন্তু আপনার ব্লাড রিলেটেড ক্যান্সার, থ্যালাসেমিয়া, সিকল সেল, এগুলো বোঝাচ্ছে। তো অ্যাবসেন্স অফ ফিভার কিভাবে বোঝা গেল এইগুলো তথ্য? যখন আপনি এরকম পেশেন্ট পেয়ে সঠিকভাবে কার্সিনোসিন দেবেন, তার প্রথম যে উন্নতি হবে, তার জ্বর আসবে। এটা একদম আমার উইটনেস করা জিনিস, এই কারণে আমি শেয়ার করলাম। আমি যেটা উইটনেস করি না, আমি কিন্তু শেয়ার করি না এটা। তো এখানে আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি, সবই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। থার্ড এন্ট্রি পয়েন্ট, তাহলে আমি সহজ করে দিচ্ছি, স্লিপ। অর্থাৎ যখনই আপনি কার্সিনোসিন কথা ভাববেন, ইনসমনিয়া থাকতেই হবে অধিকাংশ কেস, ঘুমের কোনো না কোনো একটা ক্রনিক ডিস্টারবেন্সেস। দেখেন, এটা কিন্তু বোঝা কিন্তু শক্ত না। যেখানে আমাদের শরীরের মেটাবলিজম, যে রিপেয়ার, আমাদের যে মিটোকন্ড্রিয়াল যে রিপেয়ার মেকানিজম যেগুলো চলে রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত, সেই টাইমে তার ঘুমটা হচ্ছে না। ইটস এ ভেরি আর্লি সাইন। অফকোর্স স্লিপের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট আমরা যেটা শুনেছি, যে উপর হয়ে শোয়ার যে ব্যাপারটা, এটাও আমি রেখেছি। স্লিপ কিন্তু আরেকটা এন্ট্রি পয়েন্ট। ফিজিক্যাল সাইন অ্যান্ড সিমটম, যেটা ডোনাল্ড ফোভিস্টার দেখেছিলেন, মেনি মোলস, ব্লু স্ক্লেরা। অনেক সময় এই বাচ্চাদের চোখের এই সাদা অংশটা দেখবেন যে নীলচে হয়। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা বেশি পাই, কারণ এখানকার মানুষদের একটা লার্জ পার্ট কিন্তু ফোভিস্টার অবজার্ভ করেছিলেন। এটা আমাদের সাবকন্টিনেন্টে আমরা কম পাই। লিকোপ্লেকিয়া, এটা কিন্তু কমন, এটা আমি পেয়েছি। ক্যাফে অলে পিগমেন্টেশন, অর্থাৎ কফি কালারের যে পিগমেন্টেশন, অনেক সময় দেখা যায় যে তিলের মতো হচ্ছে, এবং শরীরে প্রচুর তিল থাকে এদের। হ্যাঁ, তো আমি এইটা লিকোপ্লেকিয়া অ্যান্ড ক্যাফে অলে, আমি ব্লু স্ক্লেরা আমি 1-2জনকে দেখেছি। এটা সম্ভবত হোয়াইট পপুলেশনের মধ্যে প্রমিনেন্ট। ফিফথ এন্ট্রি পয়েন্ট, কনজেনিটাল ডিসঅর্ডার। আমরা এই যে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, বিভিন্ন রকম যে জিনিস, হেমোফিলিয়া, এগুলোতে ভাবতে পারি। প্রচুর মহারথীরা বলে গেছেন, আপনারা এটা এন্ট্রি পয়েন্ট। সিক্সথ এন্ট্রি পয়েন্ট, টু মেনি সিমটমস ইন এ পেশেন্ট। একটু আগে বলছিলাম যে আপনি কেস নিলেন, কেস নিয়ে দেখলেন যে সব মেডিসিনেরই কিনোট দেখা যাচ্ছে এই রোগীর মধ্যে। ড্যান্সিং ডিজায়ার, আপনি ভাবলেন ট্যারেন্টুলা দেবো কিনা, সিপিয়া দেবো কিনা। লাভ ন্যাচারাল থিং, থান্ডারস্টর্ম, লাভ অ্যানিমালস, এক্সট্রিম সিম্প্যাথেটিক, স্লিপ ডিস্টারবেন্সেস, কস্টিকাম ভাবছেন, চেঞ্জ ডিজায়ার ভাবছেন, টিউবারকুলাইন নাম দেবেন কিনা, নানা রকম অ্যালার্জি, এরকম নানাবিধ সাপ্রেশন, ভ্যাকসিনেশন ড্যামেজ হয়েছে, আপনি থুজা ভাবছিলেন, রিমাটিজম দেখা দিচ্ছে ফ্যামিলিতে, আপনি মেডোরিনাম ভাবছিলেন। হ্যাঁ, অ্যান্ড টু মাচ রেসপন্সিবিলিটি, আপনি অরাম মেট, অরাম সাল ভাবছেন। ডিপ্রেশন, লং লাস্টিং ডিপ্রেশন, অ্যাংজাইটিস, আর্সেনিক ভাবছেন। কিন্তু আসলে এই কেসটা যখন এরকম মেসড আপ পাবেন, তখন আমাদেরকে প্রথমে কার্সিনোসিন ভাবতে হবে এবং দিতে হবে। কাজ হয়, দিলে একটা রেমেডি পিকচার
6 মাস পরে ফুটে ওঠে। সিঙ্গেল পোটেন্সি দিয়ে 6 মাস ওয়েট করতে হবে, এর মধ্যে কিছু করা যাবে না, তবেই আপনি পাবেন। 7th এন্ট্রি পয়েন্ট মেন্টাল ইটিওলজি, অর্থাৎ আমরা কার্সিনোসিস ফিজিক্যাল পেলাম, জেনারেটিস পেলাম, এখন আমরা মেন্টালে যাচ্ছি। পারফেকশনিস্ট একটু আগেই বললাম, তারা খুব মাত্রায় পারফেকশনিস্ট হতে চায়, যেটাই করে খুব নিট অ্যান্ড ক্লিন। আপনি ভাবছেন ও আমি দিয়ে দিলাম আর্সেনিক। এমপ্যাথেটিক টু দি ইনফিনিটি, আই উড সে এমপ্যাথেটিক। সিম্প্যাথেটিক ইজ লোয়ার দ্যান এমপ্যাথেটিক, অর্থাৎ অন্যের দুঃখ কষ্ট দেখে তারাও দুঃখ কষ্ট পায়। দিস ইজ কল এমপ্যাথেটিক, ওয়েদার দেয়ার ব্লাড কানেক্টেড অর নট। ইউনিভার্সাল ফাদার, ইউনিভার্সাল মাদার, ইউনিভার্সাল যে মাইন্ড, সেটার সাথে তারা ভেরি মাচ কানেক্টেড। ফাস্টিডিয়াস টু দি এক্সট্রিম, প্রিকশিয়াস, খুব আর্লি চাইল্ড প্রডিজি হয় তারা, দাবা খুব ভালো খেলতে পারে। তারা অনেক রকম ভেরি ম্যাথমেটিশিয়ান হতে পারে অনেকে। রিডিং তাদের একটা ফেভারিট পাস টাইম, অ্যান্ড ভেরি মাচ সেন্সিটিভ টু এনি কাইন্ড অফ ক্রিটিসিজম। অ্যান্ড খুব মাচ তারা কিন্তু রেসপন্সিবল পার্সন হয় খুব আর্লি এজ থেকে। আর্লি এজ থেকে যারা বর্ন কনস্টিটিউশন আর কি কার্সিনোসিন, তাদের মধ্যে আমরা এটা দেখতে পাই। তো মেন্টাল ইটিওলজি, অ্যাবসেন্ট ফাদার, অ্যাবসেন্ট মাদার সিন্ড্রোম, history of abuse, sexual abuse, grief, reserved displeasure, um, son is drug addict, a parent who has dyslexic child, একজন মা বাবা তার সন্তান আপনার disabled, is a very much grief. Unhappy marriage, it is one of the entry points to carcinosin. In-laws abuse can be a very great pathway. Anticipation, হাজবেন্ড মিডল ইস্টে থাকে, ওয়াইফ 15 বছর 20 বছর ধরে দেশে সংসারের ঘানি টানছে, শ্বশুর শাশুড়ি অত্যাচারিত হচ্ছে, ইটস এ ভেরি কমন থিং। অথবা ভাইস ভার্সা, হাজবেন্ড ফিরে আসলো, ফিরে যেই তার লিভার ক্যান্সার বা কোলন ক্যান্সার শুরু হয়ে গেল। আনলিভড লাইফ, প্যারেন্টাল সোশ্যাল, অর্থাৎ যে বয়সে যেটা করার কথা সেটা তারা করে না। একটা বাচ্চা খেলাধুলার কথা হাসা, সেই বয়সে তার কাঁধে চাপিয়ে দেওয়া হলো গাধার পিঠে মস্ত বোঝা, একটা বইয়ের ব্যাগ চাপিয়ে দিল, যে বুক টানতে টানতে তার খেলাধুলা সব ঘুরে গেল। শুধু নাম্বার নিতে হবে না, দ্যাট ইজ ওয়ান অফ দি কার্সিনোসিন স্টেট। আর কম্পেনসেটেড স্টেটে কি হবে, আমরা কার্সিনোসিনকে অ্যাজ এ পার্সন খুব রোমান্টিক পাবো, extremely generous, passionate, lively, and adventurous, and many of them are spiritual seeker. Many of them. These are all my verified symptoms. Okay. Now, আমি এখন দেখাচ্ছি যে স্ট্র্যাটেজি 3, আমরা তো একটু আগে ডায়াথিসিসের কথা বললাম, যেখানে ক্যান্সার ডিটেক্ট হয়ে গেছে, একটা স্টেজকে আপনি জেনে গেছেন, সেখানে কি করে আমরা হোমিওপ্যাথিকরা কি করবো, এই চার্টটা আগের চার্ট, আমি সেখানে যোগ করে দিচ্ছি। তো স্টেজ 0 যদি আসে, আপনি কনস্টিটিউশন দেবেন অ্যান্ড অর্গান স্পেসিফিক রেমেডি দেবেন, ইন্টারকারেন্ট নোসোড দেবেন, অ্যান্ড সার্জারি ক্যান বি অ্যাভয়েডেড। আপনার ওষুধে যদি 4 সপ্তাহ মধ্যে কাজ না আসে, টিউমারগুলো ছোট হওয়া না শুরু করে, আপনি পেশেন্টকে সার্জারি অ্যাডভাইস দিবেন। দিস ইজ ফর স্টেজ 0। স্টেজ 1 এগেইন সেম, এবং এখানেও তাই, 4 সপ্তাহের মধ্যে আপনি রিলিজ করে দেবেন। তাহলে স্টেজ 0 and 1, তার মানে এই স্টেজ সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, অনকোলজিস্টের সাথে টিম আপ করতে হবে। এই হচ্ছে আমাদের কমন স্ট্র্যাটেজি ফর স্টেজ 0 and স্টেজ 1 ফর অ্যাজ এ হোমিওপ্যাথ। নাও স্টেজ 2 and onwards, স্টেজ 2, 3 and 4, এখানে সার্জিক্যাল ইন্টারভেনশন ফার্স্ট লাগবেই লাগবে। যখন অর্গানটা কেটে বাদ দেওয়া হবে, স্যাক্রিফাইস করা হবে, তখন যেটা হয়, ব্রেস্টে কেটে বাদ দিলে দেখা যায় কিছুদিন পরে, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, আবার কিন্তু এটা ফেরত আসে। এখানে আমরা যখন এই পেশেন্টকে পাবো, তখন যদি আমরা আমাদের নোসোডগুলো দিয়ে নেই, তাহলে যেটা হবে, এটার সাধারণত ফেরত আসে না। দিস ইজ মাই অবজারভেশন। এছাড়া আপনি এই অবস্থায় পেশেন্টকে পেলে কেমোথেরাপি রিলেটেড যেগুলো ডিসকমফোর্ট, এগুলো আপনি দেবেন, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড স্টেজ 3 and স্টেজ 4, সার্জিক্যাল ইন্টারভেনশন ফার্স্ট, সার্জিক্যাল ইন্টারভেনশন ফার্স্ট, দেন অর্গান স্পেসিফিক কেমো অ্যাজ নিডেড। এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা চার্ট। আমি এটা পাবলিশ করব, দেখি যদি গ্রুপে দেওয়া যায়, তাহলে আপনাদের এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন স্ট্র্যাটেজি 4-এ আমি আসছি, প্যালিয়েটিভ কেয়ার। তাহলে আপনি যখন ক্যান্সার স্পেশালিস্ট হতে যাবেন, তখন প্রথম যে প্যালিয়েটিভ কেয়ার, সেটা হচ্ছে পেইন ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। আপনার স্কিল সেটের মধ্যে এটা একটা স্কিল সেট।
তো আমরা পেইন ম্যানেজমেন্টের ওষুধগুলো ভালো করে জানবো। আমি ট্যারেন্টুলা কিভেন্সিস দিয়েছি বেসড অন মাই এক্সপিরিয়েন্স। বার্নিং স্টিঙ্গিং পেইন, এবং এখানে লো পোটেন্সির স্কোপ নেই, এগুলো 200+। আপনাকে দিয়ে ওই ক্যান্সার পেশেন্টদের যে পেইন হয় সেটা আপনি যদি থামাতে না পারেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, সবচেয়ে ভালো হয় যারা জানে বা পারে তাদের অধীনে ট্রেনিং নেয়া, একটা ক্লিনিকের সেট আপে, একটা হাসপাতালের সেট আপে এইরকম রোগী দেখা। এছাড়া এই যে মেটেরিয়াল যেগুলো আমি দিয়েছি এগুলো আপনি ধরতে পারবেন না। ব্লুইশ, পার্পলিশ, ব্ল্যাকিশ হিউ, কোপিয়াস সোয়েট, নাইট অ্যান্ড এক্সারশন aggravates, etc. Burning, stinging pain, death pain, potency 1M. নেক্সট স্টপ প্যালিয়েটিভ কেয়ারের আন্ডারে আমরা পাচ্ছি ইউফোরবিয়াম অফিসিনারাম। আমি এটাও ব্যবহার করেছি, আমি এই কারণেই দিয়েছি এখানে। তো ন্যাচারালি রাতে বাড়ে এবং গরমে বাড়ে, ঠান্ডায় রোগী কিছুটা ভালো বোধ করে। হ্যাঁ, অপোজিট অফ আর্সেনিক। পোটেন্সি 1M 10M, সাধারণত স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4, স্টেজ 4 ক্যান্সারই আমি দিয়েছি। এটাও খুবই কার্যকরী আরেকটা ওষুধ, ইউফোরবিয়াম অফিসিনারাম। ইউফোরবিয়াম অফিসিনারাম, এটা শুনে রাখেন। আচ্ছা, নেক্সট অফ আমাদের প্যালিয়েটিভ কেয়ারে উন্ড ম্যানেজমেন্ট। ন্যাচারালি কেটে কুটে বাদ দেওয়া হয়েছে, ব্রেস্ট কেটে ফেলা হয়েছে, প্রোস্টেট কেটে ফেলা হয়েছে, অর্গান স্যাক্রিফাইস করা হয়েছে, ক্যালেন্ডুলা লাগবেই আপনার, অ্যান্টিসেপটিক, গ্র্যানুলেশন, সাপোরেটিভ হেমারেজির অ্যাকশন আছে, এটা মাদার টিংচার থেকে শুরু করে পোটেন্সি সবই কাজ করে। নেক্সট অফ ইচেনেশিয়া, এগেইন প্যালিয়েটিভ কেয়ারের অধীনে আমরা অ্যান্টাইসেপটিক হিসাবে উন্ড ম্যানেজমেন্টে আমরা কিন্তু এটা প্রচুর ব্যবহার করি, বোথ পোটেন্সি অ্যান্ড ফর ড্রেসিং। নেক্সট অফ ব্লিডিং কন্ট্রোল for cancer patients. Again, millefolium is one of them. You have irigeron, you have hamamelis, you have many astiligo, many good remedies you can have. Millefolium আমি দিলাম। Bright red আপনার ব্লিডিং, হ্যাঁ, ব্রাইট রেড ব্লিডিং মিলিফোলিয়াম। এছাড়া আপনি যখন এই প্যালিয়েটিভ স্ট্র্যাটেজি 4 এর আন্ডারে পাবেন, কিমোথেরাপি নিয়ে আসছে, বমি কিছুতেই বন্ধ হচ্ছে না, অথবা সারাক্ষণ নজিয়াস, ক্যাডমিয়াম সালভ ইজ এ ভেরি এফেক্টিভ অ্যান্টিডোট টু দ্যাট। তো ডেথলি নজিয়া পোস্ট কিমোথেরাপি, বার্নিং ইন দি স্টমাক অথবা সিএ ইন দি স্টমাক, বিকজ ক্যাডমিয়াম সালভ ইটসেলফ ইজ অ্যান এক্সেলেন্ট চয়েস ফর অ্যাজ অ্যান অর্গানোপ্যাথিক ফর সিএ স্টমাক। আমি নেক্সট ইনস্টলমেন্টে এগুলো আপনাদেরকে দেখাবো যখন আমি অর্গানোপ্যাথিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এখানে ব্ল্যাক ডিসচার্জেস থাকতে পারে, সিমটম অফ আর্সেনিক আর কি দেখাচ্ছে, কিন্তু রেসলেসনেসটা নেই বা কম, চিলি পেশেন্ট হয়। হ্যাঁ, আমি 330 এবং 200 দুটোই ব্যবহার করেছি, আপনারা করে দেখতে পারেন। নেক্সট অফ স্কার টিস্যু অ্যান্ড ফাইব্রোসিস ম্যানেজমেন্ট, থিওসিনামিনাম। ইটস এ রিয়েল পেশেন্ট, এটা বিফোর মাই ট্রিটমেন্ট শি কেম লাইক দ্যাট। তো থিওসিনামিনাম সাধারণত আমাদের ট্র্যাডিশনাল হোমিওপ্যাথিরা 6C 6X এ ব্যবহার করে। My clinical experience is based on high and higher potency, 1M, 10M, 50M. Never use low potency. For example, this patient I gave up to 50M when all the scar tissue reduced to 90%. I got the photograph, I'll show you later. So thiocinaminam is an excellent choice for scar tissue management, but it has to be given in very high potency. Never be shy of high potency of thiocinaminam. It shall not be used in low potency. And it compares with calcarea fluoratum, calcarea fluor, X-ray, and radium brom. Next up, আমরা যখন ভেরি লো ইমিউনিটি পেশেন্ট পাবো তখন আমরা কি করব? আমরা মেথোট্রেক্সেট ইন পোটেন্সি অ্যান্ড এক্সরে দিয়ে আমরা দেখতে পারি যখন বোন ম্যারো ডিপ্রেশন হচ্ছে বিকজ অফ এক্সটেন্সিভ রেডিয়েশন অ্যান্ড কিমোথেরাপি। হ্যাঁ, এক্সরে ওষুধটা আমরা ইন্টারকারেন্ট হিসেবে দিয়ে দেখবো। হ্যাঁ, এগুলোর জন্য আপনাকে ক্লিনিক্যাল ট্রেনিং লাগবে। হ্যাঁ, বেসড অন রিয়েল এক্সপিরিয়েন্স, আই এম টেলিং ইউ ইট অ্যাক্টস অ্যান্ড ইট ওয়ার্কস ইফ ইউ ক্যান ইউটিলাইজ দিস কারেক্টলি, যেখানে ইমিউন অ্যান্ড ভাইটালিটি ডিপ্রেসড হয়ে গেছে। নেক্সট অফ ওয়েন আপনার রেডিয়েশন বার্ন হয়ে গেছে, হ্যাঁ, রেডিয়েশন কিছু কিছু ক্যান্সারে তো রেডিয়েশন লাগবেই, সেখানে দেখবেন যে চামড়া টামড়া পুড়ে, যাদের গায়ের রং কালো তাদের বা শ্যামলা তাদের তো বুঝতে পারবেন না, কিন্তু সাদা হলে দেখেন কি অবস্থা হয়ে গেছে। Excellent choice of remedy is radium brometam. Next of our liver detox and keeping the vital filter active and functional. তো আমরা excellent choice is taraxacum, যেটা আমরা ইংলিশে বলি dandelion, and milk thistle which is Cardos marianus.
এখনকার ক্লিনিক্যাল কিছু স্টাডিজে দেখা যাচ্ছে ড্যান্ডিলিয়ন ইজ অলসো ইকুয়ালি এফেক্টিভ ইন ক্যান্সার। তারা ক্লিনিক্যাল ট্রায়াল তো করতে দেয় না, তারপরে ডেটা এই যে এখানে টিএনএফ আলফা, ইন্টারলুকিন 1 বেটা অ্যান্ড আদার পাথওয়ে দিয়ে কিন্তু এই এক্সেলেন্ট। আমার এই দুটোতেই বিস্তর অভিজ্ঞতা আছে, এই কারণে এখানে দিয়েছি। চেলিডোনিয়াম মাদারে দিলে আপনারা কম দেবেন। চেলিডোনিয়াম ইজ পয়জনাস ইন হায়ার ডোজেস, ইন ড্রপ ডোজেস। অলওয়েজ ইউজ লোয়ার ড্রপস। নেক্সট স্টপ ইনসমনিয়া ম্যানেজমেন্ট ইন এ ক্যান্সার পেশেন্ট। আমরা প্যাসিফ্লোরা, পিসিডিয়া অ্যান্ড ক্যালিফসকে কল করবো। তিনোটাই এক্সপিরিয়েন্স আছে। This is a beautiful picture of Passiflora incarnata, as you can see, and this is a meteoria for Pisidia erythema. Pisidia is the most efficacious among all of them. All of them equally work, an excellent choice. Pisidia has to be given in potency. Do not give at the daytime. Before sleep, ক্যান্সার পেশেন্টরা ঘুমাতে পারে না, 10-15 ফোঁটা দিলে ঘুমার 1 ঘন্টা আগে সুন্দরভাবে তারা ঘুমিয়ে পড়তে পারবে। Any question, please? Thank you very much. স্যারকে কৃতজ্ঞতা। প্রচুর তথ্যবহুল এবং জ্ঞানগর্ভ সমৃদ্ধ, এক কথায় অনবদ্য একটি আলোচনা শুনলাম আমরা আজকে। তো যাদের প্রশ্ন রয়েছে আলোচনা সংক্রান্ত তারা হ্যান্ড রেজ করবেন অথবা মেসেজ ইনবক্সে লিখে জানাবেন। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, অর্গানোপ্যাথিক ড্রাগস গুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এটা 3-4 ঘন্টার লেকচার, তো এটা আমি খুব কনসাইজ করেছি। এর আগে আমার ইন্ডিয়াতে এই লেকচারটা ছিল 3.5 ঘন্টার, আমি ওটাই ছোট করেছি। এটা আসলে একদিনে নেওয়া সম্ভব না। আমি নেক্সট ইনস্টলমেন্টে বাকি ড্রাগস গুলো যেগুলো আমি ব্যবহার করেছি বা ক্লিনিক্যালি ভেরিফাই করেছি সেগুলো আমি দেখাবো, কেস সহ দেখাবো।